প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাজেশান। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা ফোর্থ সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাইছো এবং রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ প্রশ্ন কমন পেতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তাই স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে 3 ধরনের প্রশ্ন হবে। প্রথমত 2 নম্বরের, যেটি থাকবে তোমাদের মোট 7টি প্রশ্ন, যেখান থেকে তোমাদের 5টি লিখতে হবে। তারপরে থাকছে তোমাদের 4 নম্বরে 5টি প্রশ্ন থাকবে, 3টি তোমাদের বেছে লিখতে হবে, মোট হচ্ছে 12 নম্বর। এবং শেষে তোমাদের থাকছে 6 নম্বরের প্রশ্ন 5টি, যেখান থেকে তোমাদের 3টি লিখতে হবে, মোট নম্বর হচ্ছে 18 নম্বর। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কোন কোন অধ্যায় থেকে পড়তে হবে, কোন কোন অধ্যায় থেকে 2 নম্বরে পড়বে, কোন কোন অধ্যায় থেকে 4 নম্বর পড়বে, কোন কোন অধ্যায় থেকে 6 নম্বর পড়বে, সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবে। এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলিও সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানের গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমাদের প্রথম ইউনিটের প্রথম অধ্যায় হলো আন্তর্জাতিক সম্পর্ক, তার মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এখান থেকে তোমরা 2 নম্বরের একটিমাত্র প্রশ্ন পাবে এবং 6 নম্বরের একটিমাত্র প্রশ্ন আসবে। তো 2 নম্বরের জন্য তোমরা কি পড়বে? তো 2 নম্বরের জন্য তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। 2 নম্বর হচ্ছে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী। 3 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি পাঠ্য বিষয় হিসেবে বিকশিত হয়েছিল, সংক্ষেপে আলোচনা করো। 4 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের 2টি মৌলিক উপাদানের নাম লেখো। 5 হচ্ছে 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব কী। 6 হচ্ছে বাস্তববাদের মূল 2টি বৈশিষ্ট্য লেখো। 7 হচ্ছে হ্যান্স মার্গেনথাউ এর বাস্তববাদ বিষয়ে প্রধান বইটির নাম কী। 8 হচ্ছে বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন। 9 নম্বরে উড্রো উইলসন কোন তত্ত্বের প্রবক্তা ছিল। তো প্রথম অধ্যায়ে তোমাদের 2 নম্বরের জন্য মোট 9টি প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা কমন পাবে। তারপরে চলে যায় 6 নম্বরের জন্য, এখান থেকে তোমাদের কী পড়তে হবে। এক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। 3 হচ্ছে মার্ক্সবাদ এর মূল নীতিগুলি আলোচনা করো। 4 হচ্ছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই অধ্যায়ে 6 নম্বরের জন্য সবচেয়ে 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 5 একটা এবং 2 একটা। তারপরে আসি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দ্বারা এটি দ্বিতীয় গুরুত্বতম প্রশ্ন। এবং আরেকটি গুরুত্বতম প্রশ্ন হচ্ছে মার্ক্সবাদের মূল নীতিগুলি আলোচনা করো। তাহলে এই অধ্যায়ের তোমরা অবশ্যই একটি 6 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। তারপরে চলে যাব ইউনিট 2তে। ইউনিট 2তে তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রধান আঞ্চলিক সংস্থাসমূহ। তো এখান থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে না, তবে মোট থাকছে একটি 2, একটি 4, মোট তোমাদের নম্বর থাকছে 6 নম্বরের। তো এখান থেকে 2-এর জন্য তোমরা কী পড়বে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 2 হচ্ছে কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা তার 2টি কারণ উল্লেখ করো। তারপরে চলে যায় 3 নম্বর প্রশ্ন, উপ আঞ্চলিক সংস্থা হিসেবে বিমস্টেক এই 2টি গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো। 4 হচ্ছে সার্ক কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়। 5 হচ্ছে সার্কের পূর্ণ রূপ কী, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। 6 হচ্ছে সার্ক গঠনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 7 নম্বর হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, সার্কের সর্বশেষ সদস্য দেশের নাম কী। 8 হচ্ছে এসিয়ান এর পূর্ণরূপ কী, এর সদর দপ্তর কোথায় এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হয়। 9 হচ্ছে এসিয়ানের 2টি উদ্দেশ্য লেখো। 10 হচ্ছে আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া কী। তো এখান থেকে তোমরা 4 নম্বরের প্রশ্ন কী পড়বে। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন পড়বে হচ্ছে বিমস্টেক কেন গঠিত হয়েছিল। তো বানান এখানে একটু ভুল আছে, তোমাদের সংশোধন করতে হবে। বিমস্টেক কেন গঠিত হয়েছিল, এর সাফল্য উল্লেখ করো। 2 হচ্ছে প্রধান আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এর তাৎপর্যের মূল্যায়ন করো। 3 হচ্ছে সার্ক কি একটি সফল সংস্থা, মূল্যায়ন করো। অর্থাৎ তোমার মনে হয় কি সার্ক একটি সফল সংস্থা, সেটার জন্য তোমাকে মূল্যায়ন করতে হবে, তার সাপেক্ষে কিছু প্রমাণ দিতে হবে।
4 হচ্ছে আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। এখানে সকল হয়ে গেছে, এটা হবে সফল। 5 হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যগুলি কী কী ছিল। 6 হচ্ছে সার্ক গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল, ব্যাখ্যা করো। তারপর চলে যায় বিশ্বায়ন এই অধ্যায়, ইউনিট হচ্ছে 3। তো এই অধ্যায় থেকে শুধুমাত্র একটি 6 নম্বর প্রশ্ন থাকবে। তোমাদের মোট পড়তে হবে 5টি প্রশ্ন। 5টি প্রশ্ন থেকে এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন বলতে কী বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 হচ্ছে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর হচ্ছে বিশ্বায়ন কীভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করছে তা মূল্যায়ন করো। 4 হচ্ছে বিশ্বায়নের অর্থনৈতিক পরিণতিসমূহ আলোচনা করো। তাহলে 1, 2, 3, 4 এগুলি সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 3 একটু বেশি গুরুত্বপূর্ণ। 5 থেকে আসি ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো এই 5টি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই একটা 6 নম্বরে কমন পাবে। এবার চলে আসবে ইউনিট 4। ইউনিট 4-এ 3টি সাব ইউনিট রয়েছে, অর্থাৎ প্রধান অধ্যায় হলো ভারত সরকারের বিভাগসমূহ। এই বিভাগগুলি কি কি আছে? এই বিভাগগুলি হচ্ছে শাসন বিভাগ আছে, আইনসভা রয়েছে এবং বিচার বিভাগ আছে। ইউনিট থেকে তোমাদের মোট থাকবে 8 নম্বর, অর্থাৎ এই সাব ইউনিট যে কোনো একটি সাব ইউনিট থেকে একটি 2 নম্বরের প্রশ্ন হতে পারে বা একটি 6 নম্বরের প্রশ্ন হবে। তো কোন ইউনিট থেকে হবে এটা নির্দিষ্ট নয়, তবে 3টে ইউনিট থেকে এই 8 নম্বরটা থাকছে। তো এখান থেকে তোমাদের 2 নম্বরের জন্য কি পড়তে হবে। তো প্রথম সাব ইউনিট হচ্ছে ভারতের শাসন বিভাগ। এখান থেকে তোমরা কি পড়বে? এখান থেকে পড়বে ভারতের রাষ্ট্রপতি কী ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং কী কী। 2 হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারিত করা যায়। 3 হচ্ছে পার্লামেন্টে বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কী। 4 হচ্ছে রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কী বোঝায়। 5 হচ্ছে রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা বলতে কী বোঝো। 6 হচ্ছে রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলার সাপেক্ষে 2টি যুক্তি দেখাও। 7 হচ্ছে রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলার সাপেক্ষে 2টি যুক্তি দাও। 8 হচ্ছে আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়। 9 হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝায়। তো এখানে তোমাদের 6 নম্বরের জন্য কি প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ শাসন বিভাগ এই অধ্যায় থেকে তোমাদের কী 6 নম্বর প্রশ্ন পড়বে, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। 5 হচ্ছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা কার্যবলী আলোচনা করো। তো এই 5টি প্রশ্নের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী। তো তারপরের ইউনিট হচ্ছে 4.2। এখান থেকে 2 নম্বরের জন্য তোমাদের কী পড়তে হবে, অর্থাৎ এই অধ্যায়ের নাম হচ্ছে ভারতের আইনসভা। এখান থেকে বলতে হবে ভারতের সংসদে স্পিকার পদ কেন গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে রাজ্যসভা ও লোকসভা কীভাবে গঠিত হয়। 3 হচ্ছে অর্থ বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কী। মাত্র 3টি প্রশ্ন পড়বে, এখান থেকে তোমরা কমন পেতে পারো। তো এখান থেকে যদি না আসে তোমাদের ইউনিট 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। আর তোমরা যদি মনে করে ইউনিট এই যে 4-এর যে 3টি সাব ইউনিট রয়েছে এখান থেকে 6 নম্বরের সব কটা পড়তে তোমাদের চাপ হয়ে যাবে, তাহলে তোমরা যে কোনো 2টি ইউনিট তোমরা কমপ্লিট করে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা একটা কমন পাবে। তো শুধুমাত্র 6 নম্বরের জন্য যে কোনো 2টি ইউনিট পড়তে পারো এবং 2 নম্বরের জন্য তোমাদের 3টে ইউনিট তোমাদের পড়তে হবে। 6 নম্বরের জন্য কি পড়তে হচ্ছে, যে ভারতের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 2 হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা ক্ষমতা কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 3 হচ্ছে লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো। তারপরে চলে যাব 4.3 ইউনিটে। এখানে অধ্যায়টা হচ্ছে ভারতের বিচার বিভাগ। এখান থেকে 2 নম্বরের জন্য তোমাদের কী পড়তে হচ্ছে, উপভোক্তা আদালতের 2টি কাজ লেখো। 2 হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয়। 3 হচ্ছে সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী। সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে কটি ভাগে ভাগ করা যায় কী কী। 5 হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা গ্রহণ করতে পারে। 6 নম্বর হচ্ছে জেলা আদালত কাদের নিয়ে গঠিত হয়। এখান থেকে তোমরা 6 নম্বরের প্রশ্ন কী পড়বে, 6 নম্বরের প্রশ্ন পড়বে হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী। 2 হচ্ছে হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 3 হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কার্যাবলী আলোচনা করো। তোমাদেরকে আরেকবার বলে রাখি যে ইউনিট 4-এর যে 3টি সাব ইউনিট আছে, এই সাব ইউনিট থেকে 6 নম্বরের জন্য যে কোনো 2টি ইউনিট তোমরা কমপ্লিট করে যেতে পারো। 2 নম্বরের জন্য 3টে ইউনিট কমপ্লিট করতে হচ্ছে। যে কোনো 2টি ইউনিট 6 নম্বরে যদি কমপ্লিট করে যাও তাহলে তোমরা এখান থেকে একটা কমন পাবে এবং অথবা তারপরে যাই ইউনিট 5।
ইউনিট 5-এর অধ্যায়ের নাম হচ্ছে ভারতের সমকালীন সুশীল সমাজের আন্দোলন। এখান থেকে তোমাদের থাকছে মোট 8 নম্বর। 2 × 2 = 4, আর একই নম্বর 4 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে দুটি 2 নম্বরের প্রশ্ন, দুটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 4 নম্বরের প্রশ্ন। এখানে মোট থাকবে তোমাদের 8 নম্বর। তো এখান থেকে 2 নম্বরের জন্য তোমাদের কি পড়তে হবে? নর্মদা বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? 2 হচ্ছে পরিবেশ আন্দোলন বলতে কী বোঝো? 3 হচ্ছে সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কী বোঝো? 4 হচ্ছে চিপকো আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? 5 হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনকে কে নেতৃত্ব দিয়েছিল এবং কেন দিয়েছিল? 6 হচ্ছে চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর হচ্ছে ইকো ফেমিনিজমের সঙ্গে চিপকো আন্দোলনের সম্পর্ক কী? এই ইউনিট থেকে তোমরা 4 নম্বরের জন্য কী কী পড়বে? 1 নম্বর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও নেতৃত্ব আলোচনা করো। 2 হচ্ছে চিপকো আন্দোলনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 3 নম্বরে প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলন কিভাবে পরিবেশ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। 4 হচ্ছে সুশীল সমাজে আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, সুশীল সমাজ আন্দোলনের উদাহরণ দাও। 5 হচ্ছে চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 6 হচ্ছে সুশীল সমাজ বা নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তো তারপরে আসি ইউনিট 6 এবং তোমাদের সর্বশেষ অধ্যায় সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখান থেকে তোমাদের মোট নম্বর থাকছে 6, একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন। এখান থেকে 2 নম্বরের জন্য কী কী পড়বে? 368 নম্বর ধারা অনুযায়ী কোন দুটি পদ্ধতিতে সংবিধান সংশোধন হয়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে 74তম সংশোধনী আইনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। 3 হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে আসন সংরক্ষণের বিষয়ে কী বলা হয়েছে? 5 হচ্ছে পঞ্চায়েতগুলি আয়ের উৎস কী? 5 হচ্ছে 74তম সংবিধান সংশোধনী আইনে পৌরসভাগুলিতে আসন সংরক্ষণের বিষয়ে কী বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতিগুলি কিভাবে গঠিত হয়? 7 হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতিগুলির 4টি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করো। তো এখান থেকে তোমরা 4 নম্বরের প্রশ্ন কী পড়বে? 73তম সংশোধনী আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় কোন পরিবর্তন এসেছিল? 2 হচ্ছে 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। 74তম সংবিধান সংশোধনী আইনের যে কোনো 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 4 হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কাজগুলি আলোচনা করো। 5 হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 6 হচ্ছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির ক্ষমতা কার্যাবলীর আলোচনা করো। এই ছিল আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য।